বাশার আল আসাদের পতনে ক্ষতিগ্রস্ত ইরান ও রাশিয়া, লাভবান কারা? বাশার আল আসাদস ডাউনফল ইম্পেয়ার ইরান রাশিয়া, হু আর দ্য গেইনার্স? হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন। সো আমরা আজকে একটি সম্পাদকীয় নিয়েছি প্রথম আলো থেকে, যেটি আমরা বাংলা থেকে ইংরেজিতে সম্পূর্ণ ভেঙে ভেঙে অনুবাদ করব এবং এখানকার যে নতুন নতুন ওয়ার্ডস ফ্রেজ রয়েছে সেগুলো আমরা শেখার চেষ্টা করব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার যে একটি প্রক্রিয়া, নির্দিষ্ট একটি ধরন রয়েছে, যেটি ফলো করলে খুব সহজে যে কোনো বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা যাবে। শুধুমাত্র আমাদের ভোক্যাবুলারিগুলো খুঁজে বের করতে হবে। সো প্রথমেই বলে নেই, এই ধরনের ক্লাসগুলো বেশি উপকারী হবে যারা চাকরির পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য, এবং যারা তাদের ইংলিশের দক্ষতা আরও বাড়াতে চান তাদের জন্যও। আর অনুবাদের ক্ষেত্রে আমরা একটা বিষয় মনে রাখতে হবে আমাদের, যেটা হচ্ছে যে ইংরেজি বাক্য যত বড়ই হোক না কেন, প্রত্যেকটি বাক্যে আসলে ছোট্ট একটা স্ট্রাকচার থাকে, যেটাকে কোর স্ট্রাকচার বলে। যেমন ইংরেজি পুরো ভাষার মধ্যে 3টি সেন্টেন্স স্ট্রাকচার পাওয়া যায়, যেটা হচ্ছে সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব, সাবজেক্ট ইনট্রানজিটিভ ভার্ব, আরেকটা হচ্ছে সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব এবং কমপ্লিমেন্ট। সো এই 3টির উপর ভিত্তি করেই কিন্তু বাক্যগুলো তৈরি করা হয়। এখন এই ছোট্ট 3টি অংশ যদি থাকে তাহলে বাক্য বড় হয় কেন? এর কারণ হচ্ছে যে সাবজেক্টের কিছু মডিফায়ার যুক্ত করা থাকে আগে পরে, ভার্বের কিছু মডিফায়ার আগে পরে যুক্ত করা থাকে, এবং যে অবজেক্ট রয়েছে বা কমপ্লিমেন্ট থাকে, যেটাই হোক, এগুলোর কিছু মডিফায়ার যুক্ত করা থাকে। এই মডিফায়ারগুলোর কারণে কিন্তু বাক্যটি বড় হয়। এই জন্য আমাদেরকে জানতে হবে যে কোন কোন পার্টস অফ স্পিচ, কোন কোন ফ্রেজ, কোন কোন ফ্রেজকে বা শব্দকে বাক্যে মডিফাই করতে পারে, সেগুলো জানতে হবে। এই বিষয় হলো একটা। আরেকটা বিষয় হলো, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার জন্য সবার আগে যেটি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সাবজেক্ট এবং ভার্বকে খুঁজে বের করতে হবে। বাক্যটি পড়ার পরেই সাবজেক্ট কোনটি এবং ভার্ব কোনটি সেটাকে খুঁজে বের করতে হবে। বললাম ওই যে কোর স্ট্রাকচার, মানে মূল স্ট্রাকচারকে আগে খুঁজে বের করে মূল স্ট্রাকচারটা লিখে ফেলতে হবে। তারপর বাক্যের যে বাকি অংশগুলো, সেটাগুলো মডিফায়ার, সেই মডিফায়ারগুলো আমরা সাবজেক্টের বা ভার্বের আগে পরে যুক্ত করে দিলে বাক্যটি হয়ে যাবে। সো আমরা পূর্বে যেটি লিখেছিলাম সেটা হচ্ছে এখানে বাশার আল আসাদের পতনে ক্ষতিগ্রস্ত ইরান রাশিয়া, লাভবান কারা? এখানে লিখেছিলাম যে বাশার আল আসাদস ডাউনফল ইম্পেয়ার ইরান রাশিয়া, হু আর দ্য গেইনার্স। সো আমরা এখানে একদম লাইভে বা সরাসরি অনুবাদ করে দেখার চেষ্টা করবো যে কিভাবে করা হয়। দেখুন, বাক্যটি পড়ুন আগে, যে বাশার আল আসাদের পতনে ক্ষতিগ্রস্ত ইরান ও রাশিয়া, লাভবান কারা। এই বাক্যটি পড়ার মাধ্যমে দেখা যাচ্ছে যে ক্ষতিগ্রস্ত মানে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে। কে ক্ষতিগ্রস্ত? ইরান ও রাশিয়া। ইরান ও রাশিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে বিষয়টি এরকম। তাহলে ইরান ও রাশিয়া হচ্ছে আমাদের সাবজেক্ট এবং ক্ষতিগ্রস্ত হওয়া এটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে প্রথমে আমরা ইরান রাশিয়া লিখে ফেলবো। ইরান রাশিয়া, এখানে মূলত ইরান ও রাশিয়া, কিন্তু তারা হেডলাইন হওয়ার কারণে, সংক্ষিপ্ত হওয়ার কারণে একটা হাইফেন ব্যবহার করেছে, আমরা সেটাই করব। ইরান রাশিয়া ক্ষতিগ্রস্ত, আর হার্মড, দেখুন হার্ম মানে ক্ষতিগ্রস্ত, আর হার্মড ক্ষতিগ্রস্ত। এখন হেডলাইনের ক্ষেত্রে আমরা জানি যে বি ভার্ব বা অক্সিলারি ভার্বগুলো উজ্জ্বল রাখা হয়, কারণে আমরা আরটি বাদ দিয়ে দিব। সো ইরান রাশিয়া হার্মড, ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? যে বাশার আল আসাদের পতনে বা পতনের কারণে, পতনে যদিও এটা একার বিভক্তি, কেন এটা কারণ বোঝাচ্ছে, বাশার আল আসাদের পতনে ক্ষতিগ্রস্ত। এখন কারণটা কি? কারণের যে ইংরেজি সেটা হচ্ছে বিকজ, BCAU, বিকজ অফ বাশার আল আসাদের পতন, দ্য ডাউনফল, বিকজ অফ দ্য ডাউনফল অফ বাশার আল আসাদ। দেখুন, খুব সহজে হয়ে গেল। দেখুন, প্রথমে বলেছিলাম ইরান রাশিয়া সাবজেক্ট, হার্মটা হচ্ছে আমাদের আর হার্মড, এটা হচ্ছে ভার্ব চলে গেল। এবং তারা যে ক্ষতিগ্রস্ত সেটা কেন, সেটা কিন্তু এই যে উত্তর দিল, মানে ভার্বের উত্তর দিল। বিকজ অফ, এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে, এই হার্মকে মডিফাই করছে। ক্ষতিগ্রস্ত কেন ক্ষতিগ্রস্ত? বাশার আল আসাদের পতনের কারণে। তাহলে বাক্যটি এই মডিফায়ারের মাধ্যমে, ভার্বের মডিফায়ারের মাধ্যমে কিন্তু বাক্যটি বড় হলো। ঠিক আছে, তারপরের যে অংশ, এটা যেহেতু হেডলাইন আমাদের, এখানে কি করবো আমরা? দাটা বাদ দিয়ে দিব। হেডলাইনের ক্ষেত্রে আর্টিকেল রাখা হয় না। বাশার আল আসাদ। পরের অংশ কি? লাভবান কারা। খুব সহজ প্রশ্ন করা হচ্ছে, হু আর দ্য গেইনার্স বা হু গেইন, হু আর দ্য বেনিফিশিয়ারিজ, হু বেনিফিট, এরকম। তো হু আর দ্য গেইনার্স, এটা খুব সহজ, এটা ওইভাবে বলার প্রয়োজন নেই। হু আর দ্য গেইনার্স। এখন বলতে পারেন যে এখানে আর দাটা রইল কেন? এখানে মূলত একটা
স্পেসিফিক এক্সপ্রেশন প্রকাশ করেছে, লাভবান কারা। দাটা না দিলেও এরকম একটা এক্সপ্রেশন আছে না, হু আর দ্য গেইনার্স, এই কারণে এখানে দাটা থাকবে হেডলাইন হওয়া সত্ত্বেও। এখন আমরা যেটা পূর্বে লিখেছিলাম সেটা একটু দেখি। বাশার আল আসাদস ডাউনফল। দেখুন এই বাক্যটিকে কিন্তু এইভাবে বলা যায় যে বাশার আল আসাদের পতনে ক্ষতিগ্রস্ত ইরান রাশিয়া। মূলত এইভাবে বলা যায় বাশার আল আসাদের পতনটা ইরান ও রাশিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে। কারণ বাশার আল আসাদ, ইরান ও আসাদ ক্ষতিগ্রস্ত হয়েছে কার মাধ্যমে? বাশার আল আসাদের পতনে। এই কারণে এটাকে সাবজেক্ট বানিয়ে বলা যায় যে বাশার আল আসাদের পতনটা ইরান রাশিয়ার ক্ষতিগ্রস্ত করেছে, ইরান রাশিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে, ওইভাবে বলা যায়। ওই সেন্স থেকে আমি এখানে লিখেছি যে বাশার আল আসাদস ডাউনফল, বাশার আল আসাদের যে মানে পতন কি করেছে? ইম্পায়ার মানে ক্ষতিগ্রস্ত করা, ক্ষতিগ্রস্ত করেছে কাকে? ইরান রাশিয়াকে। এখন দেখুন ক্ষতিগ্রস্ত করেছে আমি বলছি, যদি এটা অতীত সম্পর্কে ইম্পেয়ার্ড হওয়ার কথা ছিল বা হ্যাজ ইম্পেয়ার্ড কথা হওয়ার কথা ছিল, কিন্তু হেডলাইন হওয়ার কারণে প্রেজেন্ট ইনডিফিনিট লেখা হয়েছে, আমরা জানেন এটা। তো ক্ষতিগ্রস্ত করেছে ইরান রাশিয়া, তারপর বলা হচ্ছে হু আর দ্য গেইনার্স, তার কারা হয় লাভবান বা কারা এখানে লাভ করছে। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে বিদ্রোহী গোষ্ঠীগুলোর মাত্র 12 দিনের ঝটিকা এক অভিযানে সিরিয়ায় আসাদ পরিবারের 54 বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটেছে। দেখুন বাক্যটি পড়ার চেষ্টা করুন, মানে গভীরভাবে দেখুন যে কোথায় সাবজেক্ট এবং কোথায় ভার্ব। বিদ্রোহী গোষ্ঠীগুলোর মাত্র 12 দিনের ঝটিকা এক অভিযানের কারণে, কার অভিযান? এই যে বিদ্রোহী গোষ্ঠীগুলোর, এগুলো সাবজেক্ট না। সিরিয়ায় একটি জায়গার নাম নির্দেশ করছে। আসাদ পরিবারের 54 বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটেছে। শাসনের অবসান ঘটেছে মানে শাসনটাই অবসান হয়েছে, মানে শাসনটাই শেষ হয়েছে। ঠিক আছে, এই কারণে আমাদের এই বাক্যে সাবজেক্ট হচ্ছে শাসন এবং ভার্ব হচ্ছে অবসান ঘটা বা শেষ হওয়া, এন্ডেড। তাহলে আমরা প্রথমে লিখবো যে শাসন, দ্য রুল মানে শাসন কি হয়েছে? অবসান হয়েছে, শেষ হয়েছে। হ্যাজ এন্ডেড, শেষ হয়েছে। দ্য রুল হ্যাজ এন্ডেড, শাসন শেষ হয়েছে। দেখুন বললাম না যে মডিফায়ার যুক্ত হবে। এখন রুলটা কেমন, শাসনটা কেমন? শাসনটা হচ্ছে কর্তৃত্ববাদী শাসন। কর্তৃত্ববাদী এর ইংরেজি হচ্ছে অথরিটেরিয়ান বা সেজারিস্ট। আমরা অথরিটেরিয়ান লিখি আপাতত, অথরিটেরিয়ান। তাহলে কি হলো? কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটেছে, মানে দ্য অথরিটেরিয়ান রুল হ্যাজ এন্ডেড, কর্তৃত্ববাদী শাসন শেষ হয়েছে, অবসান হয়েছে। এখন পূর্বের অংশটি দেখুন, আসাদ পরিবারের 54 বছরের, মানে এই যে কর্তৃত্ববাদী শাসন সেটার সময়টা হচ্ছে 54 বছর যাবত চলছে, এই কারণে এটাও একটা মডিফায়ার। আমরা শুরুতে লিখবো যে 54 ইয়ার লং, 54 বছর দীর্ঘের বা 54 বছরের যে শাসন সেটা শেষ হয়েছে। তাহলে কি হলো আমাদের 54 ইয়ার লং, 54 বছরের। এখন এই যে 54 বছরের শাসনটা, এটা আবার কার শাসন? সেটা হচ্ছে আসাদ পরিবারের। তাহলে এটাও কিন্তু আমরা শুরুতে দিতে পারি যে আসাদ ফ্যামিলিজ বা আসাদ ফ্যামিলিজ 54 ইয়ার লং অথরিটেরিয়ান, বা এভাবে বলা যায় যে 54 ইয়ার লং অথরিটেরিয়ান রুল অফ আসাদ ফ্যামিলি, এভাবে কিন্তু বলা যায়। এই কারণে এগুলো হচ্ছে আমাদের মডিফায়ার। দেখুন আমরা শুরুতে সহজে লিখি আসাদ পরিবারের, আসাদ ফ্যামিলিজ। তাহলে কি হলো? আমাদের ছোট্ট একটা শব্দ ছিল রুল হ্যাজ এন্ডেড, শাসন শেষ হয়েছে। এখন কেমন শাসন? সেটা হচ্ছে অথরিটেরিয়ান শাসন, কর্তৃত্ববাদী শাসন। এই তার সময়টা কি? 54 ইয়ার লং, 54 বছরের, এবং এটা কার? আসাদ ফ্যামিলিজ, আসাদ পরিবারের। শেষ, সুন্দরভাবে শেষ হয়ে গেল। তারপর বলা হচ্ছে যে এই যে শেষ হয়েছে সেটা কোথায় শেষ হয়েছে? সেটা হচ্ছে সিরিয়ায়, ইন সিরিয়া শেষ হয়ে গেল। তাহলে দেখুন এখন শেষ হয়েছে। তারপর বলা হচ্ছে যে বিদ্রোহী গোষ্ঠীগুলোর মাত্র 12 দিনের ঝটিকা এক অভিযানে, এই যে শেষ হলো সেটা কারণটা কি? সেটা বলা হচ্ছে যে অভিযানের কারণে। তাহলে আমরা সুন্দরভাবে দিতে পারি বিকজ অফ। অভিযানের অর্থ হচ্ছে এক্সপেডিশন, অথবা বলা যায় যে ক্যাম্পেইন। আমরা আপাতত দিচ্ছি এক্সপেডিশন, সহজ শব্দ, এক্সপেডিশন, বিকজ অফ এক্সপেডিশন, অভিযান। এখন কেমন অভিযান? সেটা হচ্ছে ঝটিকা এক অভিযান, মানে ঝটিকা অভিযান। ঝটিকার অর্থ হচ্ছে স্ট্রম, মানে খুব শক্ত পোক্ত অভিযান, স্ট্রম, কঠিন অভিযান। এখন অভিযানের সময়টা কতটুকু? মাত্র 12 দিনের অভিযান। তাহলে এটাও শুধুতে আমরা যুক্ত করব 12 ডে স্টর্ম
এক্সপেডিশন 12 দিনের জটিল অভিযান। এখন অভিযানটি কার? বিদ্রোহী গোষ্ঠীগুলোর। এটাও আমরা শুরুতে দিব যে 12 ডে স্টর্ম এক্সপেডিশন অফ দিয়ে বলা যেতে পারে অফ রেবেল গ্রুপস অথবা রেবেল গ্রুপস 12 ডে স্টর্ম এক্সপেডিশন, এভাবে দুইভাবে কিন্তু দেওয়া যেতে পারে। আমরা জানি যে পজিটিভ যে কেসগুলো সেগুলো কিন্তু অফ দিয়েও তৈরি করা যায়, আবার পজিটিভ এই অ্যাপোস্ট্রফি এস দিয়েও তৈরি করা যায়। আমরা এখানে অফ দিয়ে যুক্ত করছি, অফ রেবেল গ্রুপস বিদ্রোহী গোষ্ঠীগুলো। তাহলে দেখুন পুরো বাক্যটি কিন্তু হয়ে গেল। তাহলে এই বিকজ অফ এই অংশটি কিন্তু আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে। কিসের? এই যে হ্যাজ এন্ডেড, শেষ হয়ে যেতে। কেন শেষ হয়েছে? বলা হচ্ছে যে বিকজ অফ 12 ডে স্টর্ম এক্সপেডিশন অফ রেবেল গ্রুপ, বিদ্রোহী গোষ্ঠীগুলোর 12 দিনের ঝটিকা অভিযানে। আশা করি বুঝতে পেরেছেন। যেটা আমরা সুন্দরভাবে পূর্বে লিখে রেখেছিলাম সেটা আমরা দেখি যে দ্য 54-year long Caesarist rule of আসাদ লিনিয়েজ। আসাদ লিনিয়েজ মানে আসাদ পরিবার। দেখুন আসাদ পরিবারের 54 বছরের দীর্ঘ কর্তৃত্ববাসী শাসন ইন সিরিয়ায় কি হয়েছে? হ্যাজ এন্ডেড, শেষ হয়েছে। হ্যাজ বিন টার্মিনেটেড, শেষ হয়েছে। দেখুন এখানে একটু ভিন্নভাবে লিখেছি, হ্যাজ বিন টার্মিনেটেড, শেষ হয়েছে। এখন কারণে না লিখে এটাকে আমি প্যাসিভে নিয়ে গেছি যে এটা নিজে নিজে শেষ হয়নি, বরং এটাকে শেষ করা হয়েছে। কারণ এটা মানে যে তাদের শাসন তারা কিন্তু নিজেরা ইচ্ছাকৃতভাবে বন্ধ করেনি, বা এই শাসনের নিজের ক্ষমতা নেই শেষ হওয়ার। ঠিক আছে, ওই সেন্স থেকেই বলা হচ্ছে এটাকে শেষ করা হয়েছে, হ্যাজ বিন টার্মিনেটেড, শেষ করা হয়েছে। কার মাধ্যমে শেষ করা হলো? বাই দ্য রেবেল কোটারিস 12 ডে ব্লিটস ক্যাম্পেইন, রেবেল গোষ্ঠীগুলোর বা বিদ্রোহী গোষ্ঠীগুলোর 12 দিনের ঝটিকা অভিযান। ব্লিটস ক্যাম্পেইন মানেও ঝটিকা অভিযান। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে বিদ্রোহীরা রাজধানী দামেস্কে ঢুকে পড়লে গত রোববার বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নিয়েছেন রাশিয়ায়। দেখুন বাক্যটি আবার পড়ার চেষ্টা করুন, খোঁজার চেষ্টা করুন কোথায় সাবজেক্ট কোথায় ভার্ব। বিদ্রোহীরা রাজধানী দামেস্কে ঢুকে পড়লে গত রোববার বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নিয়েছেন রাশিয়ায়। দেখুন এখানে বিদ্রোহী রাজধানী দামেস্কে ঢুকে পড়লে, এখানে ঢুকে পড়া একটা ভার্ব, এবং এই যে বিদ্রোহীরা এই অংশটি কিন্তু আমাদের আরেকটা সাবজেক্ট। এখন এখানে ঢুকে পড়লে মানে হচ্ছে ঢুকে পড়ার পরে বা যখন ঢুকে পড়লো, এরকম একটা সেন্স। ঢুকে পড়লে কখন ঢুকে পড়েছে? গত রোববার, সোমবারে, সময় নির্দেশ করছে। তারপরে কি হলো? বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নিয়েছেন রাশিয়ায়। বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন আগে, তারপর রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। এখানেও কিন্তু আমরা একটি সাবজেক্ট এবং দুটি ভার্ব পেলাম। তাহলে এটাও আমরা ওইভাবে লিখতে পারি। সাবজেক্ট ভার্ব যেহেতু পেয়ে গিয়েছি, আমরা সাবজেক্ট লিখবো যে বিদ্রোহীরা মানে কি? দ্য রেবেল গ্রুপস। বিদ্রোহীরা কি করলো? ঢুকে পড়লো। ঢুকে পড়া মানে এন্টার্ড। বিদ্রোহীরা দ্য রেবেল গ্রুপস এন্টার্ড। কোথায় ঢুকে পড়লো? রাজধানী দামেস্ক। এন্টার্ড দ্য ক্যাপিটাল দামাস্কাস। এখন বলা হচ্ছে যে ঢুকে পড়লে মানে ওই যে বললাম যে যখন ঢুকে পড়লো বা ঢুকে পড়ার পরে, এই কারণে আমরা শুধু আফটার যুক্ত করতে পারি যে আফটার দ্য রেবেল গ্রুপস এন্টার্ড দ্য ক্যাপিটাল দামাস্কাস। বিদ্রোহীরা রাজধানী দামেস্কে ঢুকে পড়ার পর বা ঢুকে পড়লে, কখন ঢুকে পড়লে? লাস্ট সানডে, সময়টি যেহেতু এখানে নির্দেশ করা আছে, লাস্ট সানডে ঢুকে পড়ার পরে কি হয়েছে? বলা হচ্ছে যে বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নিয়েছেন রাশিয়ায়। মানে বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন আগে, তারপর রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। তারপর আমরা দিতে পারি যে বাশার আল আসাদ কি করেছে? দেশ ছেড়ে পালিয়েছে। ফ্লি সাম প্লেস মানে হচ্ছে কোনো জায়গা ছেড়ে পালিয়ে যাওয়া, আর এটার পাস্ট ফর্ম হচ্ছে ফ্লেড দ্য কান্ট্রি। দেশ ছেড়ে পালিয়ে কোথায় কি করেছে? আশ্রয় নিয়েছে। অ্যান্ড সট অ্যাজাইলাম বা টুক অ্যাজাইলাম বা টুক শেল্টার, এভাবে বলা যায়। টুক শেল্টার আমরা দিই, শেল্টার আশ্রয় গ্রহণ করেছে কোথায়? ইন রাশিয়া। দেখুন বাক্যটি খুব সহজে লিখে ফেলেছি। আর সাজানো যে অনুবাদটি ছিল যে আসাদ রেবেল গ্রুপস এন্টার্ড দ্য ক্যাপিটাল আফটার rebel groups entered the capital Damascus last Sunday, Bashar al-Assad fled the country and took asylum in Russia.
আমাদের পরবর্তী বাক্যটি হচ্ছে, এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের আধুনিক ইতিহাসে সবচেয়ে নৃশংস এক স্বৈরাচারী সরকারের পতন ও দেশটিতে 13 বছরের গৃহযুদ্ধের ইতি ঘটেছে। দেখুন বাক্যটি ভালো করে পড়ে দেখুন। এর মধ্য দিয়ে, এটি একটি অংশ, যেটা আলাদা একটি অংশ, ঠিক আছে। মধ্যপ্রাচ্যের আধুনিক ইতিহাসে, তাহলে এটাও কিন্তু একটা একার বিভক্তি রয়েছে, এটাও কিন্তু সাবজেক্ট হবে না। সবচেয়ে নৃশংস এক স্বৈরাচারী সরকারের পতন। দেখুন এই যে পতন শব্দটি, এখানে কিন্তু কোনো একার বিভক্তি নেই, এই কারণে এটা সাবজেক্ট হিসেবে কাজ করবে। এবং পরবর্তীতে দেশটিতে 13 বছরের গৃহযুদ্ধের ইতি ঘটেছে। এখানে র বিভক্তি থাকলেও মূলত বিষয়টি হচ্ছে যে গৃহযুদ্ধের ইতি ঘটা মানে গৃহযুদ্ধ শেষ হয়েছে বা গৃহযুদ্ধটি নিজেই শেষ হয়েছে, এরকম। তাহলে এখানে এই ইতি ঘটেছে, এই যে একটা ভার্ব, এই একটি ভার্ব দিয়ে দুটি অংশকে যুক্ত করেছে। পতন ঘটেছে, এই যে পতন ঘটা এবং ইতি ঘটা। এখন ইতিটা কিসের? গৃহযুদ্ধের ইতি, এবং পতন ঘটেছে এবং ইতি ঘটেছে। তাহলে প্রথমে আমরা যে অংশটি লিখব সেটা হচ্ছে যে এই যে পতন ঘটেছে, মানে সরকারের পতন। পতন মানে কি? পতন মানে হচ্ছে দ্য ফল বা ডাউনফল। ফল দিতে পারি, দ্য ফল কি হয়েছে? ঘটেছে। ঘটার আক্ষরিক অর্থ হচ্ছে যে হ্যাপেন অথবা অকার, দুটি বলা যায়। আবার আরেকটি ভার্ব রয়েছে যেটা আমি লিখেছি নিচে, যে ইভেন্টুয়েট। আমরা আপাতত অকার দিচ্ছি, সহজভাবে লিখি অকার। দ্য ফল অকার্ড, ঘটেছে, সরকারের পতন ঘটেছে। এটা যেহেতু অতীতেই কিছুদিন আগে ঘটেছে, এভাবেই দিতে পারি, অকার্ড ঘটেছে। বা যেহেতু ঘটার পরে অবস্থাটা এখনো জারি রয়েছে, এই কারণে আমরা এখানে কিউ দিতে পারি, হ্যাজও দিতে পারি, হ্যাজ অকার্ড, ঘটেছে, যে পতন ঘটেছে। এখন পতনটা কার? বলা হচ্ছে যে সরকারের। ফল, তাহলে আমরা অফ দিয়ে যুক্ত করি, যে ফল অফ দ্য গভর্নমেন্ট, দ্য ফল অফ দ্য গভর্নমেন্ট। এখন এই যে বললাম না আমরা যে র বিভক্তি যে রয়েছে এর বোঝায়, এগুলোকে আমরা অ্যাপোস্ট্রফি এস দিয়ে বলতে পারি বা অফ দিয়ে নাউনটাকে যুক্ত করতে পারি। এভাবে বলা যেত যে দ্য গভর্নমেন্টস ফল হ্যাজ অকার্ড, অথবা দ্য ফল অফ দ্য গভর্নমেন্ট, সরকারের পতন ঘটেছে। এখন সরকারটা কেমন সরকার হচ্ছে? এটা আরেকটা মডিফায়ার যুক্ত হয়েছে, যে স্বৈরাচারী সরকার। আমরা দেখতে স্বৈরাচারী আক্ষরিক অর্থ হচ্ছে যে অথরিটেরিয়ান, দ্য অথরিটেরিয়ান, তাহলে কি হলো? দ্য অথরিটেরিয়ান গভর্নমেন্ট, দ্য ফল, পতন, কিসের পতন? দ্য অফ দ্য অথরিটেরিয়ান গভর্নমেন্ট, স্বৈরাচারী সরকারের পতন হ্যাজ অকার্ড, ঘটেছে। এখন তারপর বলা হচ্ছে যে সবচেয়ে নৃশংস, এই যে অথরিটেরিয়ান স্বৈরাচারী, সেটা কিরকম, কতটুকু স্বৈরাচারী বলা হচ্ছে সবচেয়ে নৃশংস। এটাকে আমরা বলতে পারি দ্য মোস্ট অ্যাট্রোসাস, অথবা ওয়ান অফ দ্য অ্যাট্রোসাস, ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রোসাস অথরিটেরিয়ান গভর্নমেন্টস, মানে সবচেয়ে নৃশংস যে স্বৈরাচারী সরকারগুলোর মধ্যে একটা কি হয়েছে? শেষ হয়েছে, এভাবে বলা যায়। অথবা দ্য মোস্ট অ্যাট্রোসাস অথরিটেরিয়ান গভর্নমেন্ট, তাহলে দা যেহেতু এখানে রয়েছে, আমরা মোস্ট অ্যাট্রোসাস যুক্ত করি, দ্য মোস্ট অ্যাট্রোসাস। তাহলে কি হলো? যে এই যে মোস্ট অ্যাট্রোসাস, এটা হলো সবচেয়ে নৃশংস, দ্য মোস্ট অ্যাট্রোসাস অথরিটেরিয়ান গভর্নমেন্ট। তাহলে কি হলো? পতন, কার পতন? দ্য মোস্ট অ্যাট্রোসাস অথরিটেরিয়ান গভর্নমেন্ট, সবচেয়ে নৃশংস স্বৈরাচারী সরকারের পতন কি হয়েছে? হ্যাজ অকার্ড, ঘটেছে। ইউ হবে অথরিটেরিয়ান, শেষ হয়েছে। তারপর বলা হচ্ছে যে এই যে ঘটেছে সেটা কিসের মধ্যে? বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের আধুনিক ইতিহাসে। তাহলে ইন দ্য মডার্ন হিস্ট্রি অফ দ্য মিডল ইস্ট। তাহলে কি হলো? খুব সহজেই মধ্যপ্রাচ্যের, এই যে অফ দ্য মিডল ইস্ট, মধ্যপ্রাচ্যের আধুনিক ইতিহাস, ইন দ্য মডার্ন হিস্ট্রি, শেষ হলো। তারপর বলা হচ্ছে আরো কি হয়েছে? এবং দেশটিতে 13 বছরের গৃহযুদ্ধের সমাপ্তি ঘটেছে। এবং আরো বলা হচ্ছে যে অ্যান্ড গৃহযুদ্ধ শেষ হয়েছে। গৃহযুদ্ধের আক্ষরিক অর্থ হচ্ছে যে সিভিল ওয়ার। এখানে মূল সাবজেক্ট হচ্ছে গৃহযুদ্ধ, আর ইতি ঘটা মানে শেষ হওয়া, সেটা হচ্ছে, তাহলে আমরা প্রথমে সাবজেক্টটি লিখে ফেলবো, দ্য সিভিল ওয়ার কি হয়েছে? শেষ হয়েছে, হ্যাজ এন্ডেড, শেষ হয়েছে, ইতি ঘটেছে মানে শেষ হয়েছে। এখন এই যে গৃহযুদ্ধ, সেটা কত দিনের? সেটা হচ্ছে 13 বছরের। তাহলে আমরা বলতে পারি 13 ইয়ার সিভিল ওয়ার, 13 ইয়ার বা 13 ইয়ার লং সিভিল ওয়ার, দুটোই বলা যায়। 13 ইয়ার সিভিল ওয়ার হ্যাজ এন্ডেড, শেষ হয়েছে।
কোথায় শেষ হয়? দেশটিতে। এই যে দেশটিতে মানে দেশটির বা দেশটির মধ্যে, তাহলে দ্য 13 year সিভিল ওয়ার অফ দ্য কান্ট্রি অথবা ইন দ্য কান্ট্রি, এটা যেহেতু এই সাবজেক্টেরই মডিফায়ার এখানে যুক্ত করব, ইন দ্য কান্ট্রি, তাহলে কিন্তু দেশটিতে 13 বছরের যে গৃহযুদ্ধ সেটা কি হয়েছে? শেষ হয়েছে। তাহলে কিন্তু আমাদের বাক্যটি পুরো শেষ হয়ে গেল। দেখুন মূল সাবজেক্টটি এখানে ছিল দ্বিতীয় বাক্যে যে ওয়ার, সিভিল ওয়ার মানে গৃহযুদ্ধ হ্যাজ এন্ডেড, শেষ হয়েছে। এখন গৃহযুদ্ধটা কেমন সেটা হচ্ছে 13 বছরের 13 ইয়ার। আবার এটা কোথাকার যুদ্ধ? এই দেশটির, যেহেতু ইন দ্য কান্ট্রি, দেশটির হ্যাজ এন্ডেড ভার্বটি এখানে চলে এসেছে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের যে সাজানো অনুবাদ বা সুন্দরভাবে যেটি লিখেছিলাম সেটা হচ্ছে থ্রু দিস, ওই যে শুরুর অংশটি রয়েছে এর মধ্য দিয়ে, এটা যদি একেবারে আলাদা পার্ট শুরুতে আমরা লিখে দিতে পারি থ্রু দিস, এর মধ্য দিয়ে কি হয়েছে? দ্য ফল অফ, পতন, কিসের পতন? ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রোশাস অথরিটেরিয়ান গভর্নমেন্টস, সবচেয়ে নৃশংস কর্তৃত্ববাদী সরকারগুলোর একটির পতন কি হয়েছে? এই যে হ্যাজ ইভেন্চুয়েটেড মানে শেষ হয়েছে। এখন ওই যে ইন দ্য মডার্ন হিস্ট্রি, ইন দ্য মডার্ন হিস্ট্রি অফ দ্য মিডল ইস্ট, এটা কিন্তু পরেও লেখা যায়, আগেও লেখা যায়। যদি আগে লিখেন তাহলে বোঝা যাবে এটা হচ্ছে এই নাউন ফ্রেজের মডিফায়ার বা এই যে গভর্নমেন্ট, সরকারের মডিফায়ার, ঠিক আছে। যদি পরে লেখেন তাহলে বোঝা যাবে এটা ভার্বের মডিফায়ার। কারণ যদি ভার্বের পরে আসে তাহলে বোঝা যাবে শেষ হয়েছে। কোথায় শেষ হয়েছে? সেটা হচ্ছে যে কোন সময় শেষ হয়েছে? যে মধ্যপ্রাচ্যের মডার্ন ইতিহাসের মধ্যে শেষ হয়েছে। আর যদি এটা আগে থাকে যে স্বৈরাচারী শাসন সরকার, সেটা কখনকার স্বৈরাচারী শাসক? সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের মডার্ন বা আধুনিক ইতিহাসের স্বৈরাচারী শাসন। তাহলে কি হলো? এই একই প্রিপজিশনাল ফ্রেজ আমাদের সাবজেক্টকেও মডিফাই করতে পারে ভার্বের পরে আসলে, ভার্বকে মডিফাই করতে পারে ভার্বের পরে আসলে, আবার নাউনকে মডিফাই করতে পারে নাউনের পরে আসলে। শেষ হয়েছে। তারপর বলা হচ্ছে দ্য কান্ট্রিজ 30 year লং, দেশটির, ওই যে ইন দ্য কান্ট্রি, অফ দ্য কান্ট্রি, তারপর কান্ট্রিজ ওটাও দেওয়া যেতে পারে। দ্য কান্ট্রিজ 30 year লং সিভিল ওয়ার, 13 বছরের দীর্ঘ যুদ্ধ হ্যাজ ফাইনালি এন্ডেড, অবশেষে শেষ হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে আরব বিশ্বের কর্তৃত্ববাদী শাসকদের বিরুদ্ধে 2011 সালে অন্যান্য দেশের মতো সিরিয়াতেও শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়। দেখুন আরব বিশ্বের কর্তৃত্ববাদী শাসকদের বিরুদ্ধে, একার বিভক্তি, সাবজেক্ট হবে না। 2011 সালে একার বিভক্তি, সাবজেক্ট হবে না। অন্যান্য দেশের মতো, সাবজেক্ট হবে না। সিরিয়াতেও একটি জায়গা নির্দেশ করছে, সাবজেক্ট হবে না। শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়। দেখুন এই যে আমরা পেয়ে গেছি, শুরু হয় ভার্ব, এবং কি শুরু হয়? বিক্ষোভ শুরু হয় ভার্ব, এই সাবজেক্ট। তাহলে বিক্ষোভ শুরু হয়, সাবজেক্ট এবং ভার্ব আমরা পেয়ে গেলাম। তাহলে শুরুতে আমরা কি করে ফেলবো? সাবজেক্ট এবং ভার্বকে লিখে ফেলবো। বিক্ষোভ মানে হচ্ছে দ্য প্রোটেস্ট। দ্য প্রোটেস্ট কি হয়? শুরু হয়, বিজ্ঞান মানে অনেক, যেহেতু 11 সালে, এটা পাস্ট, এই কারণে আমরা পাস্ট ইনডিফিনিট লিখবো, বিজ্ঞান। দ্য প্রোটেস্ট বিজ্ঞান। এখন প্রোটেস্টটা কেমন সেটা বলা হচ্ছে যে শান্তিপূর্ণ, ঠিক আছে। দেখুন শান্তিপূর্ণ লেখা আছে। আমরা প্রোটেস্ট কেমন? প্রোটেস্ট পিসফুল, শান্তিপূর্ণ প্রোটেস্ট মানে পিসফুল প্রোটেস্ট, শান্তিপূর্ণ বিক্ষোভ কি হয়? শুরু হয়। তারপর বলা হচ্ছে যে এই যে বিক্ষোভটা শুরু হয় কার বিরুদ্ধে শুরু হয়? বলা হচ্ছে যে আরব বিশ্বের কর্তৃত্ববাদী শাসকদের বিরুদ্ধে। এখন এটাকে কিন্তু আমরা পরেও দিতে পারি, বিজ্ঞানের পরেও দিতে পারি। আবার প্রোটেস্ট যে শব্দটি রয়েছে, এই যে বিক্ষোভ, সেটা কার বিরুদ্ধে রয়েছে? কর্তৃত্ববাদী শাসকদের বিরুদ্ধে। এ কারণে এখানে আমরা শুরুতে দিয়ে দিচ্ছি এগেনস্ট। প্রোটেস্টটা কার বিরুদ্ধে? এগেনস্ট, বিরুদ্ধে আরব বিশ্বের কর্তৃত্ববাদী শাসকদের, কর্তৃত্ববাদী অথরিটেরিয়ান বা সিজারিস্ট রুলার্স, ঠিক আছে। অথরিটেরিয়ান গভর্নমেন্টস বা রুলার্স, কোথাকার? তারা আরব বিশ্বের, রুলার্স অফ দ্য আরব ওয়ার্ল্ড, দেখুন বলা হচ্ছে যে আরব বিশ্বের কর্তৃত্ববাদী শাসকদের বিরুদ্ধে, এগেনস্ট, বিরুদ্ধে কি হয়? শান্তিপূর্ণ বিক্ষোভ, বিজ্ঞান শুরু হয়। তারপর বলা হচ্ছে এই যে শুরু হয় সেটা কিসের মতো শুরু হয়? বলা হচ্ছে যে অন্যান্য দেশের মতো সিরিয়াতেও, মানে সিরিয়াতে শুরু হয় অন্যান্য দেশের মতো। তাহলে বিজ্ঞান শুরু হয় ইন সিরিয়া, SYRIA, ইন সিরিয়া, সিরিয়াতে শুরু হয় অন্যান্য দেশের মতো, লাইক ইন আদার কান্ট্রিজ, অথবা অ্যাজ ইন আদার কান্ট্রিজ,
অ্যাজ ইন আদার কান্ট্রিজ। তাহলে দেখুন আমাদের বাক্যটি কিন্তু শেষ হয়ে গেল। আর 2011 সালে এই অংশটুকু আমরা শুরুতে দিয়ে দিতে পারি 2011 সালে যেহেতু শুরু হয়েছিল 2011, ঠিক আছে। তাহলে দেখুন 2011 সালে শুরুতে ইন 2011, তারপর বলা হচ্ছে পিসফুল প্রোটেস্ট এগেনস্ট অথরিটিয়ান রুলার্স অফ আরব ওয়ার্ল্ড বিজ্ঞান। প্রথমে কিন্তু আমাদের প্রোটেস্ট ছিল, দেখুন এই বিক্ষোভ শুরু হয় যে প্রোটেস্ট বিজ্ঞান। এখন প্রোটেস্টটা কিসের, কেমন পিসফুল প্রোটেস্ট সেটা শুরু হয়। এখন প্রোটেস্টটা কার বিরুদ্ধে, সেটা হচ্ছে আরব বিশেষ কর্তৃত্ববাদী শাসকদের বিরুদ্ধে। এগেনস্ট অথরিটিয়ান রুলার্স অফ দ্য আরব ওয়ার্ল্ড, আরব বিশেষ কর্তৃত্ববাদী শাসকদের বিরুদ্ধে বিজ্ঞান শুরু হয়। কোথায় শুরু হয়? সিরিয়াতে, ইন সিরিয়া, অন্যান্য দেশের মতো অ্যাজ ইন আদার কান্ট্রিজ, মানে অন্যান্য দেশেও হয়। আশা করি বুঝতে পেরেছেন। যেটা আমি সুন্দরভাবে লিখে রেখেছিলাম সেটা হচ্ছে যে ইন 2011 a peaceful protest against the authoritarian regimes of the Arab world erupted. ইরাপ মানে হচ্ছে উদ্ভূত, ঠিক আছে। উদ্ভূত হয় বা শুরু হয় কোথায়? ইন সিরিয়া, সিরিয়ায়। কিসের মতো? অ্যাজ ইন আদার কান্ট্রিজ, অন্যান্য দেশের মতো। তার পরবর্তী বাক্য হচ্ছে আমাদের কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখতে বাশার আল আসাদ বিক্ষোভকারীদের উপর চালান ভয়াবহ নৃশংসতা। এখন বাক্যটি পড়ে দেখুন, সাবজেক্ট কোথায়, ভার্ব কোথায়। যে ক্ষমতা টিকিয়ে রাখতে বাশার আল আসাদ কি করেন? বিক্ষোভকারীদের উপর চালান ভয়াবহ নৃশংসতা। এখানে বাশার আল আসাদ এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, বাশার আল আসাদ চালান, বিক্ষোভকারীদের উপরে চালান ভয়াবহ, কি চালান? ভয়াবহ নৃশংসতা চালান। এখন চালান হচ্ছে এই যে চালানো, এই অংশটা হচ্ছে আমাদের ভার্ব এবং বাশার আল আসাদ হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা শুরুতেই কি করব? বাশার আল আসাদকে লিখে ফেলব। বাশার আল আসাদ, বাশার আল আসাদ কি করেন? চালান, মানে এখানে চালান মানে সম্পাদন করেন। সম্পাদনের অর্থ হচ্ছে যে ক্যারি আউট অথবা পারফর্ম, এরকম অর্থে আমরা ক্যারি আউট শব্দটি বেশিরভাগ পত্রিকার ক্ষেত্রে দেখে থাকি, এখানে আমরা ক্যারি আউট দেব। যে চালান এটা যেহেতু অনেক আগের, এই 2011 সালের, এই কারণে আমরা ক্যারিড আউট পাস্ট ইনডিফিনিট দেব। ক্যারিড আউট, চালান মানে সম্পাদন করেন। এখন কি চালান বলা হচ্ছে? ভয়াবহ নৃশংসতা। ভয়াবহ নৃশংসতার আক্ষরিক অর্থ হচ্ছে যে ভয়াবহ, টেরিবল, আর নৃশংসতা মানে অ্যাট্রোসিটি। অ্যাট্রোসাস নৃশংস, আর নৃশংসতা অ্যাট্রোসিটি। টেরিবল অ্যাট্রোসিটি, ভয়াবহ নৃশংসতা চালান। এখন কাদের উপর চালান? উপর মানে হচ্ছে যে আসলে কারো বিরুদ্ধে চালানো, এই কারণে বলবো যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে, এগেনস্ট দ্য প্রোটেস্টার্স, বিরুদ্ধে চালান। কি করতে চালান? সেটা হচ্ছে যে ক্ষমতা, কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখতে, এটা কিন্তু একটা কারণ নির্দেশ করছে। তাহলে আমরা বলবো ইন অর্ডার টু সাস্টেইন হিজ পাওয়ার। তাহলে দেখুন আমাদের পুরো বাক্য শেষ হয়ে গেল। প্রথমে আমরা সাবজেক্ট কি লিখে, সাবজেক্ট এবং ভার্ব লিখে ফেলাম যে বাশার আল আসাদ সাবজেক্ট, ক্যারিড আউট ভার্ব, আর অবজেক্ট হচ্ছে টেরিবল অ্যাট্রোসিটি। বাশার আল আসাদ চালান ভয়াবহ নৃশংসতা। কাদের বিরুদ্ধে? এগেনস্ট দ্য প্রোটেস্টার্স, বিক্ষোভকারীদের বিরুদ্ধে। কেন চালান? ইন অর্ডার টু সাস্টেইন হিজ পাওয়ার, তার ক্ষমতা টিকে রাখতে। তাহলে এখানে বাশার আল আসাদ ছিল আমাদের সাবজেক্ট, ক্যারি আউট হচ্ছে ভার্ব, টেরিবল অ্যাট্রোসিটি হচ্ছে আমাদের অবজেক্ট, এবং কাদের বিরুদ্ধে চালান সেটা কিন্তু এই যে এগেনস্ট দ্য প্রোটেস্টার্স, এটা হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে। তারপর ইন অর্ডার টু সাস্টেইন হিজ পাওয়ার, যেটাও প্রিপোজিশনাল ফ্রেজ, এটাও আবার অ্যাডভার্ব হিসেবে কাজ করছে এই ভার্বের, মানে চালান। কেন চালান? তার ক্ষমতা টিকিয়ে রাখতে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখানে যেটা লিখেছিলাম কিন্তু, এই যে কিন্তুর অর্থটি হাউএভার দিয়েছি। হাউএভার ইন অর্ডার টু সাস্টেইন হিজ পাওয়ার বাশার আল আসাদ ক্যারিড আউট আ টেরিবল অ্যাট্রোসিটি এগেনস্ট প্রোটেস্টার্স। খুব সহজ। জাস্ট আ মিনিট প্লিজ। তাহলে আমাদের পরবর্তী বাক্যটি হচ্ছে এরপর থেকে 5 লক্ষাধিক সিরীয় প্রাণ হারিয়েছেন, উদাস্তু হয়েছেন আরো 1.5 কোটি। তাহলে আমরা দেখুন, আমরা লিখে ফেলি যে এরপর থেকে মানে সেই সময় থেকে, আফটার দ্যাট টাইম বা সিন্স দ্যাট টাইম বা সিন্স দেন, দুটোই বলা যায়। কি হচ্ছে? 5 লক্ষাধিক সিরীয় প্রাণ হারিয়েছেন। প্রাণ হারানো বা হারানো ভার্ব, প্রাণ এটা হচ্ছে কি হারিয়েছে? প্রাণ হারিয়েছে। প্রাণটা অবজেক্ট হবে, এবং কারা প্রাণ হারিয়েছে? সিরিয়রা। তাহলে প্রথমে আমাদের সিরিয়রা হবে দ্য সিরিয়ানস কি করেছে? প্রাণ হারিয়েছে। লস্ট দেয়ার লাইভস, তাদের প্রাণ হারিয়েছে। প্রাণ হারিয়েছেন মানে তার যেহেতু নিজেদের প্রাণ, এই কারণে দেয়ার শব্দটি উল্লেখ করব, দেয়ার লাইভস।
এখন এই যে সংখ্যা, তাদের সংখ্যাটি কতটুকু, 5 লক্ষাধিক, মোর দেন আমরা শুরুতে যুক্ত করে দিব, যেহেতু সংখ্যা নির্দেশ করা হচ্ছে এই কারণে আমাদের দা প্রয়োজন নেই, মোর দেন 5 লাখ। মোর দেন 5 লাখ সিরিয়ানস লস্ট দেয়ার লাইফস, তাদের প্রাণ হারিয়েছেন। তারপর বলেছে উদাস্ত হয়েছেন আরো 1.5 কোটি, অ্যান্ড কি হয়েছে উদাস্ত মানে হচ্ছে যে তাদের বাড়ি হারিয়েছেন, তাদের ঠিকানা হারিয়েছেন, মানে ডিসপ্লেস হয়েছেন যেটাকে বলে, বাড়ি ছাড়া হয়েছেন। আরো 1.5 কোটি, আনাদার 1.5 কোটি মানে 1.5 মিলিয়ন বা 1.5 ক্রোর অথবা 15 মিলিয়ন, আমরা 15 মিলিয়ন দিব এখানে, 15 মিলিয়ন, ইংরেজিতে মিলিয়ন শব্দটি লেখা হয়েছে, 15 মিলিয়ন, আনাদার 15 মিলিয়ন কি হয়েছেন, উদাস্ত মানে বাড়ি ছাড়া হয়েছেন, হ্যাভ বিন ডিসপ্লেসড। আমাদের বাক্যটি হয়ে গেল। তখন আমাদের সাজানো যে অনুবাদ সেটা হচ্ছে যে সিন্স দেন মোর দেন 5 লাখ সিরিয়ানস হ্যাভ লস্ট দেয়ার লাইভস অ্যান্ড আনাদার 15 মিলিয়ন হ্যাভ বিন ডিসপ্লেসড। আমাদের সর্বশেষ বাক্য হচ্ছে যে রাশিয়া, ইরান, তুরস্ক ও যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়লে সিরিয়ার এ গৃহযুদ্ধ আন্তর্জাতিক রূপ ধারণ করে। দেখুন বাক্যটি পড়ে আপনি সাবজেক্টটা খুঁজে বের করার চেষ্টা করুন যে রাশিয়া, ইরান, তুরস্ক, যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়লে, এখানে জড়িয়ে পড়া একটা ভাব দেখতে পাচ্ছি এবং সাবজেক্টগুলো হচ্ছে যে রাশিয়া, ইরান, তুরস্ক, যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়লে। তারপরে বলা হচ্ছে যে সিরিয়ার এ যুদ্ধ আন্তর্জাতিক রূপ ধারণ করে। কে রূপ ধারণ করে? গৃহযুদ্ধ রূপ ধারণ করে। কেমন রূপ ধারণ করে? আন্তর্জাতিক। তাহলে গৃহযুদ্ধ এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর একটা রূপ ধারণ করে এটা হচ্ছে আমাদের আরেকটা ভার্ব। তাহলে আমরা বাক্যটি লিখতে শুরু করি। এখানে যে জড়িয়ে পড়লে মানে হচ্ছে জড়িয়ে যখন পড়লো বা জড়িয়ে পড়ার পর অথবা জড়িয়ে পড়ার কারণে বিভিন্নভাবে কিন্তু এটা ব্যাখ্যা করা যায়। তাহলে রাশিয়া, ইরান ও যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়লে মানে জড়িয়ে পড়ার কারণে, অ্যাজ মানে কারণে দিতে পারি আমরা রাশা, ইরান, টার্কি অ্যান্ড দ্য ইউএসএ কি করলে জড়িয়ে পড়া মানে হচ্ছে যে গেট ইনভলভড মানে জড়িয়ে পড়া। এখন এটা যেহেতু অতীতের আমরা গট ইনভলভ দিব, গট ইনভলভড জড়িয়ে পড়লে মানে জড়িয়ে পড়ার পরে কি হলো, সিরিয়ার এ গৃহযুদ্ধ, দ্য সিভিল ওয়ার অফ সিরিয়া কি হয়, আন্তর্জাতিক রূপ ধারণ করা মানে হচ্ছে টেক অন মানে হচ্ছে রূপ ধারণ করা। তাহলে রূপ ধারণ করলে যেহেতু অতীতে রূপ ধারণ করেছে আমরা বলবো টুক অন। কেমন রূপ ধারণ করলো? আন্তর্জাতিক। টুক অন অ্যান ইন্টারন্যাশনাল। এখন আন্তর্জাতিক রূপ ধারণ করা মানে এই যে গৃহযুদ্ধ সেটা কি হয়েছে, আন্তর্জাতিক একটা বিবাদ বা যুদ্ধে পরিণত হয়ে গেছে। ইন্টারন্যাশনাল ওয়ার দিতে পারি, ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট দিতে পারি আমরা, তাহলে ইন্টারন্যাশনাল ওয়ার দিতে পারি। তাহলে কি হলো, আর ওয়ার না দিয়ে যেহেতু এখানে একটা ওয়ার শব্দটি একবার আছে এটা রিডান্ডেন্ট হয়ে যায়, এর কারণে আমরা কনফ্লিক্ট দিলে আরো বেশি সুন্দর হয়। তাহলে কি হলো আমাদের অনুবাদটা, অ্যাজ রাশিয়া, ইরান, টার্কি অ্যান্ড দ্য ইউএসএ গট ইনভলভড। রাশিয়া, ইরান, টার্কি এবং যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়লে জড়িয়ে পড়ার কারণে দ্য সিভিল ওয়ার অফ সিরিয়ার গৃহযুদ্ধটি টুক অ্যান ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট মানে আন্তর্জাতিক একটি যুদ্ধের রূপ ধারণ করে। এটা সুন্দরভাবে যেটা লিখেছিলাম আমি, দিস সিভিল ওয়ার অফ সিরিয়া টুক অ্যান ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট অ্যাজ রাশিয়া, ইরান, টার্কি অ্যান্ড দ্য ইউএসএ গট ইনভলভড। আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ফি আমিনিল্লাহ।